আলোচনা করব তোমাদের ক্লাস 11-এ ফার্স্ট চ্যাপ্টারের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করেছি। চলো শুরু করি 6 থেকে আমরা কতটা কোশ্চেন আনসার করতে পারি। আজকের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ভূগোলের সাধারণ অর্থ নির্দেশ করে? তাহলে অর্থটা কিসের জানতে চেয়েছে? ভূগোলের। আমাদের অপশনে দেওয়া আছে ভূপৃষ্ঠের বর্ণনা, জলভাগের বর্ণনা, সূর্যের বর্ণনা, পৃথিবীর বর্ণনা। আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়েছি ভূগোল কথার অর্থ দুটি গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে, যার একটি হচ্ছে জিও। জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, এবং গ্রাফেন, GRAPHEIN, গ্রাফেন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে এই দুটো শব্দের মিলিত রূপ হচ্ছে পৃথিবীর বর্ণনা। তাহলে আমরা যদি এখানে ফার্স্ট অপশন দেখি ভূপৃষ্ঠের বর্ণনা, তাহলে এটা অবশ্যই হচ্ছে না। জলভাগের বর্ণনা, এটাও হচ্ছে না। সূর্যের বর্ণনা, এটাও অ্যান্সার হবে না, অ্যান্সার হবে আমাদের ডি, পৃথিবীর বর্ণনা। প্রশ্ন দেখো, আধুনিক ভূগোলের জনক হলেন? আধুনিক ভূগোলের জনক বলতে আমরা বুঝি বেশ কয়েকজন বিজ্ঞানীকে। আমরা আলোচনা করব পয়েন্ট ধরে ধরে। দেখো, প্রথম ফার্স্ট পয়েন্ট আছে হামবোল্ট। হামবোল্ট অ্যাকচুয়ালি ইনি প্রণালীবদ্ধ ভূগোল আলোচনা করেন। তাহলে হামবোল্ট প্রণালীবদ্ধ ভূগোলের আলোচনা করেন। আর বিজ্ঞানী হামবোল্টের লেখা একটা বিখ্যাত বই হচ্ছে কসমস নামক একটা তিনি বই লিখে গেছেন, ভেরি ইম্পর্টেন্ট। আর ইমানুয়েল কান্ট বলেছেন যে ভূগোল হচ্ছে পৃথিবীর অধ্যয়ন বা বর্ণনা। তিনি একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন যে ভূগোল হলো পৃথিবীর অধ্যয়ন বা বর্ণনা। এবং কার্ল রিটার, 3 নম্বর পয়েন্ট রয়েছে কার্ল রিটার। ইনাকে বলা হয় আধুনিক ভূগোলের জনক, মানবীয় ভূগোলের জনক বলা হয়। তাহলে একে বলা হয় মানবীয় ভূগোলের জনক। মানবীয় ভূগোলের জনক বলা হয় কার্ল রিটারকে। এবার আমরা যদি এই অপশনগুলো দেখি, তাহলে আমরা আধুনিক ভূগোলের জনক দুজনকে পাবো, এক হচ্ছে কার্ল রিটার এবং হামবোল্ট। তবে আমরা এখানে সি নম্বর অ্যান্সারকে ডিনোট করব, কারণ কার্ল রিটারকে বিশেষভাবে আধুনিক ভূগোলের জনক বলা হয়। আর যদি তোমাদের শুধু জিজ্ঞাসা করে যে ভূগোলের জনককে, তাহলে দুজন বিজ্ঞানী আছে, একজন হচ্ছে এরাটোস্থেনিস এবং আরেকজন বিজ্ঞানী আছে হেকাডিয়াস। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে তোমরা ডিনোট করতে পারো। কিন্তু যদি জিজ্ঞাসা করে আধুনিক ভূগোলের জনক হলেন কে, তাহলে বলবো আমরা কার্ল রিটার। 8 দাগের প্রশ্নটা দেখো, ভূগোল শাস্ত্রের বিষয় হলো? এ নম্বর অপশন আছে পৃথিবী, 2 মানুষ, 3 স্থান, এবং ডি নম্বর বা 4 নম্বরে আছে মানুষ ও প্রকৃতির সম্পর্ক। আমরা এই ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়েছি যে ভূগোল হচ্ছে এমন একটা শাস্ত্র যেখানে পৃথিবীর বর্ণনা অবশ্যই রয়েছে, এবং পৃথিবীতে থাকা যাবতীয় বস্তুর বৈশিষ্ট্য, তাদের উৎপত্তি, অবস্থানগত ব্যাখ্যা, পৃথিবীতে থাকা জীব প্রজাতি অর্থাৎ মানুষ এবং মানুষের সঙ্গে প্রকৃতির যে আন্তঃসম্পর্ক তা বর্ণনা করে ভূগোল। তাহলে এখানে আমরা যদি বলি ভূগোল শাস্ত্রের বিষয় হলো, তাহলে অনলি পৃথিবী বলা যাবে না, মানুষকেও শুধুমাত্র বলা যাবে না, স্থানকেও প্রাধান্য দেওয়া যাবে না।
তাহলে আমরা কি লিখতে পারি? ডি নাম্বার, মানুষ ও প্রকৃতির সম্পর্ক হচ্ছে ভূগোল শাস্ত্রের বিষয়। 9 নম্বর প্রশ্ন আমরা দেখব, ভূগোল শাস্ত্রে সংজ্ঞা ও পরিধি হয় সংকোচনশীল, পরিবর্তনশীল, অপরিবর্তনশীল, কোনোটি নয়। আমরা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি প্রথমেই ভূগোলের অনেক সংজ্ঞা দেওয়া রয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে ভূগোল হলো সেই শাস্ত্র যে শাস্ত্রে কি হয় না পৃথিবী অধ্যয়ন বা বর্ণনা রয়েছে। অর্থাৎ ভূগোলের সংজ্ঞা এবং ভূগোলের ব্যাপ্তি এতটাই বিশাল যে ভূগোলকে সংকোচনশীল শাস্ত্রও বলা যায় না, পরিবর্তনশীল বলা যেতে পারে, তবে অপরিবর্তনশীল বলা সম্ভব নয়। পরিবর্তনশীল বলা যায় কেন? কারণ অতীতে যে সমস্ত বিজ্ঞানী ভূগোলের সংজ্ঞা দিয়েছেন, বর্তমানে অন্যান্য বিজ্ঞানীরা সেই সংজ্ঞা বদলে নতুন একটা সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। এবং ভূগোলে যদি আমরা দেখি নদী, পাহাড়, পর্বত এবং পাহাড় পর্বত থেকে যে নদীগুলো বয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, তার দৈর্ঘ্য দিন দিন কমছে বা বৃদ্ধি পাচ্ছে, আবার পাহাড়ের উচ্চতা কমতে থাকছে, তাহলে ভূগোলের যে বিষয়বস্তুর পরিবর্তন এটা কিন্তু লক্ষ্য করা যায়। আবার যদি আমরা মরুভূমি অঞ্চলে যাই তাহলে দেখতে পাবো মরুভূমির প্রসারণ কখনো কখনো কমছে কোনো কোনো স্থানে, আবার প্রসারণ কখনো কখনো বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভূগোলের যে বিষয়বস্তু তা কিন্তু পরিবর্তনশীল এবং ব্যাপক, তাই বলা যায় ভূগোল একটি পরিবর্তনশীল শাস্ত্র বা বিষয়। জিওগ্রাফিয়া শব্দটি এরাটোস্থেনিস কত খ্রিস্টাব্দে ব্যবহার করেন? অপশনে আছে দেখো 360 খ্রিস্টপূর্বাব্দে ডি, সি নাম্বার আছে 260 খ্রিস্টপূর্বাব্দে, বি আছে 334 খ্রিস্টপূর্বাব্দে এবং এ আছে 234 খ্রিস্টপূর্বাব্দে। এটি সঠিক অ্যান্সার হবে এ, 234 খ্রিস্টপূর্বাব্দে প্রথম এরাটোস্থেনিস বিজ্ঞানী এই জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করে। কসমস গ্রন্থটি রচয়িতা হলেন রিচার্ড, হামবোল্ট, টলেমি এবং প্লেটো। আমরা দেখেছি যে কসমস গ্রন্থটি লিখেছিলেন বিজ্ঞানী হামবোল্ট, এবং বিজ্ঞানী হামবোল্ট ছিলেন একজন প্রণালীবদ্ধ ভূগোলের প্রবক্তা। প্রণালীবদ্ধ ভূগোলের প্রবক্তা। এরদকুণ্ডে বইটির লেখক হ্যাগেট, ইনি এরদকুণ্ডে বই লেখেননি। জোন্স, ইনিও নয়। ভিদাল দি লাভলাস, ইনিও নয়। উত্তর হবে কার্ল রিচার্ড। দেখো, ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন কার্ল রিচার্ড, হামবোল্ট, এরাটোস্থেনিস, টলেমি। এদের মধ্যে অ্যান্সার হবে সি, এরাটোস্থেনিস প্রথম 234 খ্রিস্টপূর্বাব্দে এই ভূগোল শব্দটি অর্থাৎ জিওগ্রাফিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। এই জিওগ্রাফিয়া শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ, যার জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফেন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয়? এ নাম্বার আছে জলবায়ুবিদ্যা, ক্লাইমেটোলজি, ভূমিরূপবিদ্যা, জিওমরফোলজি, জলবিজ্ঞান, হাইড্রোলজি এবং নৃতত্ত্ববিদ্যা। এই যে 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনের মধ্যে কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয়? আমরা দেখেছি যে জলবায়ুবিদ্যা হচ্ছে ভূগোল শাস্ত্রের একটি শাখা, ভূমিরূপবিদ্যা হচ্ছে ভূগোল শাস্ত্রের একটি শাখা এবং জলবিজ্ঞান হচ্ছে ভূগোল শাস্ত্রের একটি আলোচ্য বিষয় বা শাখা। কিন্তু নৃতত্ত্ববিজ্ঞান হচ্ছে এটা একটা ইতিহাসের একটা শাখা, ইতিহাসের একটা আলোচ্য বিষয়। সুতরাং এটি আমাদের অ্যান্সার হবে না, তাই উত্তর হবে ডি। রেড বেরিসন হচ্ছে জলবায়ুবিদ্যার জনক, ডক্টর রেড বেরিসন।
বেরিসন। ডক্টর রেড বেরিসন হচ্ছে জলবায়ুবিদ্যার জনক। আবার ভূমিরূপবিদ্যা যদি দেখি তাহলে ভূমিরূপবিদ্যার জনক হচ্ছে ডব্লিউ.এম. ডেভিস। ডব্লিউ.এম. ডেভিস ইনি হচ্ছে ভূমিরূপবিদ্যার জনক। আর জলবিজ্ঞানের জনক হচ্ছেন আলফ্রেড রাসেল। আলফ্রেড রাসেল হচ্ছেন জলবিজ্ঞানের জনক। ভূগোলের মানচিত্র অঙ্কন পদ্ধতি যে নামে পরিচিত তা হল গাণিতিক ভূগোল, জীবভূগোল, জ্যোতির্বিদ্যা, কার্টোগ্রাফ। আমরা অ্যান্সার করব গাণিতিক ভূগোল, জীবভূগোল, জ্যোতির্ভূগোল এগুলো মানচিত্র ভূগোলের মধ্যে পড়ে না। উত্তর হবে আমাদের ডি, কার্টোগ্রাফ। হচ্ছে পৃথিবীর মানচিত্র অঙ্কন পদ্ধতি যে ভূগোলে আলোচনা হয় তাকে কার্টোগ্রাফ বলে। আর পৃথিবীর প্রথম মানচিত্র এঁকেছিলেন বিজ্ঞানী টলেমি প্রথম পৃথিবীর মানচিত্র আঁকার চেষ্টা করেন। তবে টলেমির আগে এরাটোস্থেনিস কিন্তু পৃথিবীর দ্রাঘিমা রেখা, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ধারণা দেন। তাহলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ভিত্তিতে এরাটোস্থেনিস কিন্তু পৃথিবীর মানচিত্র আঁকার চেষ্টা করেন। আর তারপরে পৃথিবীর মানচিত্র আঁকেন টলেমি। ভূগোলের কোন শাখায় গ্রহ ও উপগ্রহের আকৃতি, অবস্থান প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে? আমরা দেখেছি যে গ্রহ উপগ্রহ আলোচনা রয়েছে জ্যোতির্বিজ্ঞানে। তাহলে অ্যান্সার হবে আমাদের এ, অপশন এ। আবহাওয়া বিজ্ঞানে কি আলোচনা রয়েছে? আবহাওয়া বিজ্ঞানে আবহাওয়া সংক্রান্ত আলোচনা, জলবায়ু সংক্রান্ত আলোচনা রয়েছে আবহাওয়া বিজ্ঞানে। সমুদ্র বিজ্ঞানে রয়েছে যে আমাদের পৃথিবীতে মহাসাগর বা সমুদ্র রয়েছে, সেই সমুদ্রগুলো সম্পর্কে আলোচনা রয়েছে সমুদ্র বিজ্ঞান। 17 নম্বর মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কিত আলোচনাকে বলা হয় হাইড্রোলজি, ক্লাইমেটোলজি, সেডিমেন্টোলজি, পেডোলজি। উত্তর আমাদের হবে ডি, পেডোলজি। পেডোলজি মানে হচ্ছে মৃত্তিকা সম্পর্কিত আলোচনা। এবার আমরা এই পেডোলজিতে আমরা যদি আলোচনা দেখি তাহলে মৃত্তিকার উৎপত্তি, মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয়, মৃত্তিকা ক্ষয় কিভাবে হয়, মৃত্তিকা ক্ষয় রোধের উপায় কি, মৃত্তিকা দূষণ কিভাবে হয়, মৃত্তিকা দূষণ থেকে রক্ষার উপায় কি ইত্যাদি আলোচনা রয়েছে এই পেডোলজি আলোচনায়। এবার দেখুন সেডিমেন্টোলজি মানে হচ্ছে বায়ু সমুদ্রের নিচে বা নদীর নিচে কিভাবে সঞ্চিত হয় তার আলোচনা রয়েছে সেডিমেন্টোলজিতে। ক্লাইমেটোলজিতে কি আছে? ক্লাইমেটোলজিতে হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যার একজন বিজ্ঞানী হচ্ছেন কোপেন, ট্রিয়র্থা, থনথ্রয়েট প্রভৃতি প্রমুখ বিজ্ঞানীগণ জলবায়ুবিদ্যার জনক। এই ক্লাইমেটোলজিতে আলোচনা রয়েছে জলবায়ু সম্পর্কিত আলোচনা। আমরা জানবো এখান থেকে জলচক্র কি, জলবায়ু কি। আমরা জানি 35 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। আবহাওয়ার উপাদানগুলো কি কি, যেমন ধরো বৃষ্টিপাত, বজ্রপাত, তুষার, ধূলিকণা, ধূলিঝড় ইত্যাদি হচ্ছে জলবায়ু উপাদান বা আবহাওয়ার উপাদান। আর হাইড্রোলজি মানে হচ্ছে জলবিদ্যা, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে যে জলের অবস্থান, সমুদ্র, পাহাড়, নদী, হ্রদ, সাগর এবং মেরু অঞ্চলের বরফ ইত্যাদি যে জলের অবস্থান তা নিয়ে যে আলোচনা হয় যে শাস্ত্রে তাকে হাইড্রোলজি বলা হয়। তাহলে আমাদের মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কিত আলোচনাকে আমরা বলবো কি? পেডোলজি। 18 নম্বর প্রশ্ন, বিজ্ঞানী কোপেন নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? 1 নম্বর অপশনে আছে, এ নম্বর অপশনে ভূমিরূপবিদ্যা, বি জলবিদ্যা, সি জলবায়ুবিদ্যা এবং ডি মৃত্তিকা বিজ্ঞান। অর্থাৎ জিওমরফোলজি, হাইড্রোলজি, ক্লাইমেটোলজি অ্যান্ড সোয়েল বিজ্ঞান।
তাহলে এই চারটি অপশনের মধ্যে আমরা পড়েছি যে কোপেন একজন জলবায়ুবিদ, তাহলে তিনি হচ্ছেন একজন ক্লাইমেটোলজিস্ট। এবার জলবায়ুবিদ্যায় আলোচনা আছে কি না, জলবায়ু সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে, আবহাওয়ার উপাদান সম্পর্কে, জলচক্র সম্পর্কে, জলদূষণ সম্পর্কে, তারপর জলবায়ুর উষ্ণতার কারণ কি, জলবায়ুর আর্দ্রতার কারণ কি, বিশ্ব উষ্ণায়নের কারণ কি, বিশ্ব উষ্ণায়নের ফলাফল কি ইত্যাদি সম্পর্কে আলোচিত হয়েছে জলবায়ুবিদ্যায়। এই জলবায়ুবিদ্যার কয়েকজন বিজ্ঞানী হলেন, যেমন এক নম্বর হচ্ছে কোপেন, তারপর টি অর্থা, তারপরে আরো প্রমুখ বিজ্ঞানীগণ রয়েছে। তারপরে ভূমিরূপবিদ্যার জনক হচ্ছেন উইলিয়াম মরিস ডেভিস। উইলিয়াম মরিস ডেভিস হচ্ছেন ভূমিরূপবিদ্যার জনক, আর জলবিদ্যার জনক হচ্ছেন বিজ্ঞানী আলফ্রেড ওয়ালেস রাসেল। আলফ্রেড ওয়ালেস রাসেল, ইনি হচ্ছেন জলবিদ্যার জনক। তারপরে ভূমিরূপবিদ্যার জনক হচ্ছেন ডব্লিউ.এম. ডেভিস। আবার জলবায়ুবিদ্যার জনক হচ্ছেন কোপেন। একটু আগে আমরা পড়লাম যে কোপেন হচ্ছেন জলবায়ুবিদ্যার জনক। 19 নম্বর প্রশ্ন, ডকুচেক। ডকুচেক, ভিভি ডকুচেক নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, সবকটি। উত্তর হবে আমাদের মৃত্তিকা বিজ্ঞান। কারণ ভূমিরূপবিদ্যার জনক আমরা একটু আগে জানলাম ডব্লিউ.এম. ডেভিস, জলবায়ুবিদ্যার জনক জানলাম আমরা রেড বেরিসন, আর একজন জলবায়ুবিদের নাম জানলাম কোপেন, টি অর্থা ইত্যাদি। আর মৃত্তিকা বিজ্ঞানের জনক হচ্ছেন ডকুচেক। তাহলে উত্তর হবে আমাদের সি। দেখো 20 নম্বর কোশ্চেন, এই ভিডিও লাস্ট কোশ্চেন। ভূগোল হলো পৃথিবীর বর্ণনা। এই যে সংজ্ঞাটি, এই কথাটি কে বলেন? হামবোল্ট, কান্ট, রিটার, হ্যাগেট। এটা হামবোল্ট বলেনি, কার্ল রিটার বলেনি, হ্যাগেটও বলেনি। উত্তর হবে আমাদের বি, কান্ট, ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট কিন্তু বলেছেন যে ভূগোল হলো পৃথিবীর বর্ণনা বা পৃথিবীর অধ্যয়ন। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করে নিলাম তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারের থেকে 15টি কোশ্চেনগুলো আশা করি তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকার জন্য অবশ্যই কমেন্ট করো, যাতে আমি ইন্সপিরেশন পাই ভবিষ্যতে যাতে আমি ভিডিওগুলো আরও ভালোভাবে দিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।